আমাদের নতুন শিক্ষামন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমাদের গুরুত্বপূর্ণ ১০টা দাবি। যে দাবিগুলো আমার মনে হয় এটা সকল শিক্ষার্থীদের, অভিভাবক এবং শিক্ষকদেরও এই দাবি রয়েছে। আমরা কাজ করছি গত ৪ বছর এসএসসি, এইচএসসি, স্কুল এবং কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে। আমাদের প্রায় ১১ লাখের উপরে একটা বিশাল পরিবার। তো আমরা বিভিন্ন সমস্যা গত ৪ বছরে দেখেছি এডুকেশনাল সেক্টরে। সে বিষয় নিয়ে আমি মনে হয় যে এই সমস্যাগুলোর সমাধানের আগে আমরা আদৌ পেতাম কিনা জানি না। যেহেতু এখন নতুন শিক্ষামন্ত্রী এসেছে এবং তিনি ভিন্ন ধারা চিন্তা ভাবনার লোক, সেই জায়গায় আমরা তার কাছে এই দাবিগুলো পেশ করছি শিক্ষার্থী, শিক্ষক এবং আমাদের হয়ে, যাতে করে তিনি এই বিষয়গুলো ভেবে দেখে। এবং আপনারাও যদি কোনো দাবি থেকে থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আসলে শিক্ষা ক্ষেত্রে কোন কোন জায়গাগুলোতে সংশোধনের দরকার রয়েছে। প্রথমত আমরা যে ১ নম্বর দাবিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে বাজেট বৃদ্ধি করতে হবে। একটা দেশের মোট বাজেটের খুবই কম অংশ আমাদের বাংলাদেশ সেক্টরে রাখা হয় শিক্ষা ক্ষেত্রে, যেটা খুবই নগণ্য। কিন্তু সবচেয়ে বেশি বাজেট কিন্তু এই এডুকেশনাল সেক্টরে রাখা উচিত ছিল, সেটা কিন্তু এর আগের সরকারগুলো কেউ করেনি। তারা এডুকেশনাল সেক্টরে যত কম পেরেছে বাজেট রেখেছে, যার কারণে এই বাকি সমস্যাগুলো তৈরি হয়েছে। শিক্ষা সেক্টরে বাজেট যত বেশি করা যেত তাহলে সমস্যাগুলো তত তাতে সলভ করা যেত। কিন্তু যেহেতু এখন একটা বাজেট সামনে হবে বা এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, তো প্রথমত দাবি এটাই থাকবে যে এডুকেশনাল সেক্টরে যেন বাজেট একটু বেশি হয়। সেটা বিশ্ববিদ্যালয়, সেটা কলেজ, সেটা স্কুল, সেটা প্রাইমারি, সবগুলো সেক্টরের জন্যই বাজেট বৃদ্ধি করার বিষয়টি আমরা জোর দিব। সেকেন্ড যে ব্যাপারটা কথা বলবে সেটা হচ্ছে পুরাতন শিক্ষাক্রমে চালু করা। নতুন যে শিক্ষাক্রম বা কারিকুলামটা চালু করা হয়েছে তা নিয়েও বিতর্কের শেষ নেই, এবং সেটা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা না করে হুটহাট করে চালু করে দেওয়া হয়েছে। এরকমটা না করে পুরাতন শিক্ষাক্রমটা আবার কন্টিনিউ করা হোক, পুরাতন পরীক্ষা পদ্ধতি করা হোক। কারণ এখনকার ছেলেমেয়েরা সারা দিন ঘোরাফেরা করছে, কারণ তারা জানে তারা এমনিতেই ভালো রেজাল্ট করবে। পরীক্ষার আগের দিন ইউটিউবে গিয়ে সব সলিউশন তারা পেয়ে যায়। তো এই জিনিসটা থেকে বিরত থাকতে হবে, পরীক্ষা ব্যবস্থা আগের মতো করে নিয়ে আসতে হবে। সেটা মাধ্যমিক, সেটা প্রাথমিক, সেটা কলেজ, সব সেক্টরে যেখানে নতুন কারিকুলামটা দেওয়া হয়েছে সেটা পুরাতন কারিকুলামে ফেরা হোক। এবং এখানে একটা কথা বলতে চাই, যদি নতুন কারিকুলাম করা হয় সেটা আরো সংশোধন পরিমার্জন দরকার রয়েছে, এবং সেটা আগে পরীক্ষামূলকভাবে কোনো নির্ধারিত ১,০০০, ২,০০০ বা ২টা ৪টা স্কুলের উপরে প্রয়োগ করা হোক, বা তাদের উপর আগে দেখা হোক। তারপর যদি সেখানে সাকসেসফুল রেটটা ভালো আসে, সে যদি কাঙ্ক্ষিতভাবে পূরণ করতে পারে তারা দাবিগুলো বা সব বিষয়গুলো, তখন সেটা সবার জন্য উন্মুক্ত করা হোক। কিন্তু পরে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে স্কুল এবং কলেজ পর্যায়ে, বিশেষ করে স্কুল এবং কলেজ পর্যায়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিশেষ করে প্রযুক্তি এবং বিজ্ঞানের ব্যবহারটা নিশ্চিত করতে হবে। কেননা আমরা দেখি যে বহির্বিশ্বে ক্লাস 6-7 একটা বাচ্চা সে অ্যাপস তৈরি করে যে দিয়ে আমরা মোবাইল গেমস খেলি, মোবাইল গেমস সে তৈরি করে। সে একটা ভালো ভালো তার চিন্তা ভাবনাটাকে সেই লেভেলে নিয়ে যায়। কিন্তু আমাদের এখন ক্লাস 6-7 বাচ্চাদেরকে শেখানো হচ্ছে কিভাবে আলু ভর্তা বানানো হয়, কিভাবে ডিম ভাজা হয়, কিভাবে রান্না করা হয়। আমরা কেন পিছিয়ে থাকবো? আমার কথা হচ্ছে প্রযুক্তির বিষয়গুলোর প্রতি আপনারা অবশ্যই জোর দিবেন, যেখানে শিক্ষার্থীরা যেন সে রুট লেভেল থেকে ছোট থেকেই তারা যেন প্রযুক্তি নির্ভর হচ্ছে। কারণ বিশ্বে আগামী বিশ্বটা হচ্ছে সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর একটা বিশ্ব। সেখানে আমাদের শিক্ষার্থীদেরকে এই জায়গায় অজ্ঞ করে রাখার কোনো মানেই হয় না। তাদেরকে আরো বেশি করে জ্ঞানের চর্চা করার সুযোগ করে দিতে হবে, যাতে করে শিক্ষার্থীরা ভালো কিছু তৈরি করতে পারে। আমাদের বাংলাদেশ থেকেও যেন টপ লেভেলের শিক্ষার্থীরা ভালো ভালো জায়গায় যেতে পারে এবং ভালো ভালো প্রতিষ্ঠানে যুক্ত হইতে পারে। প্রযুক্তি এবং বিজ্ঞান চর্চার ব্যাপারটি একদম ক্লাস 6 থেকে বিশেষ করে মাধ্যমিক এবং কলেজ পর্যায়ে অনেক ভালোভাবে থাকার ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে কম্পিউটার ল্যাব তৈরি করা, যত যা দরকার সেটা করা, এবং সেটা কার্যকরী ভূমিকা রাখছে কিনা সেটা তদারকি করাটাও খুবই গুরুত্ব। আমরা ৪ নম্বরে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর আন্দোলন। এই আন্দোলনগুলো নিয়ে আমরা পাঠ্য বইয়ে সঠিক তথ্যগুলো চাই। মুক্তিযুদ্ধ নিয়ে অনেক বিভ্রান্তমূলক তথ্য রয়েছে, সেগুলো দূর করে সঠিক তথ্যগুলো দিতে হবে। এবং ব্যক্তিগত যে অর্জন রয়েছে, যেগুলো দিয়ে বর্তমানে পাঠ্য বই পুরো ভরা, সেই অর্জনগুলো আমার মনে হয় যে কিছুটা কমানো যেতে পারে। কারণ ব্যক্তিগত অর্জন পড়ে, ইতিহাস পড়ে, সেটা আবার বিকৃত ইতিহাস পড়ে শিক্ষার্থীরা শেখার থেকে আরো বিপদে চলে। সংশোধন করা দরকার, পাঠ্য বইয়ে নতুন নতুন জিনিস শেখা দরকার, যার মাধ্যমে শিক্ষার্থীরা আরো ভালো কিছু শিখতে পারবে।
5 নম্বরে আমরা যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং হটলাইন চালু করা। বিভিন্ন সময় আমরা দেখতে পাই শিক্ষার্থীদের উপর বিভিন্ন নির্যাতন নিপীড়ন হয়। বিভিন্ন স্কুল কলেজ তাদের নির্ধারিত যে ফি যেটা বোর্ড থেকে নির্ধারণ করে দেয় সেটা কখনোই নেয় না, অতিরিক্ত ফি নেয়, শিক্ষার্থীদের আর্থিকভাবে হেনস্থা করে, অনেক ধরনের সমস্যা করে। এই জায়গায় একটা নির্ধারিত হটলাইন নাম্বার চালু করতে হবে শুধুমাত্র বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীরা সেই হটলাইনে তারা তাদের অভিযোগ দিবে এবং সেই অভিযোগের সত্যতা প্রমাণ করতে দরকার হলে সেই স্কুলে গিয়ে সেই কলেজে গিয়ে খোঁজখবর নিতে হবে এবং সেই হটলাইনের কার্যকরী ভূমিকা থাকতে হবে। যেমন আমরা দেখিয়েছি জাতীয় সেবা 999 নাম্বারটা কিন্তু অনেক কাজ করেছে এই পর্যায়ে এসে। এরকমের শিক্ষার্থীদের একটা হটলাইন নাম্বার চালু করা হোক, সকল শিক্ষকদের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকে সেই হটলাইন নাম্বারে যুক্ত করা হোক, সমস্যাগুলো সমাধান করা হোক। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা সেক্টরে শিক্ষার্থীদের হটলাইন নাম্বারটা চালু করা আমার মনে হয় এই জায়গায় দরকার, খুবই দরকার। 6 নম্বরে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিক্ষার্থীদেরকে আর্থিক অনুদান পাওয়ার বিষয়টি নিশ্চিত করা। কারণ আমাদের দেশে এখনো শিক্ষা অনেক ব্যয়বহুল, অনেক শিক্ষার্থী টাকার অভাবে সঠিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারে না, পড়ালেখা করতে পারে না, ক্লাস করতে পারে না। তো এই জায়গায় শিক্ষার্থীদেরকে আর্থিক অনুদান, বিভিন্ন বেসরকারি কলেজ প্রচুর বেতন নিয়ে থাকে, সেই বেতনগুলো কমানো, এই বিষয়গুলোর প্রতি জোর দিতে হবে। বিশেষ করে বেতন কমানো এবং আর্থিক অনুদানের কথা এই কারণে বলা যে যদি একজন দরিদ্র শিক্ষার্থীকে যোগ্য নির্বাচিত করে যদি আর্থিক অনুদানের পরিমাণটা বাড়ানো হয়, বিভিন্ন সেক্টরে 8,000 টাকা 10,000 টাকা দিচ্ছে, 2 বছরে 8,000 10,000 টাকা কিছুই হয় না। মেধাবৃত্তি দিচ্ছে মাত্র 300 টাকা, কোনো জায়গায় 600 টাকা। এই 300-600 টাকা একটা এক মাস একজন শিক্ষার্থীর কি হয়? কিছুই হয় না। তো এই জায়গায় আর্থিক অনুদানের পরিমাণটা বৃদ্ধি করা, যেখানে যেখানে দিচ্ছে আরো নতুন নতুন বেশ কিছু কর্মসূচির মাধ্যমে আর্থিক অনুদান বৃদ্ধি করা। যেমন এখন উপজেলা পর্যায়ে 2 জন করে 4 জন করে শিক্ষার্থীদেরকে মেধাবৃত্তি দেয় এসএসসি পর্যায়ে, এইচএসসি পর্যায়ে। সেই বৃত্তিটা বৃদ্ধি করা, 2 জনের জায়গায় 6 জনকে দেওয়া এবং টাকার পরিমাণটা বৃদ্ধি করা, যেটা শিক্ষা খাতে যদি বাজেট বৃদ্ধি করা যায় তবে এইগুলো সম্ভব হবে। তো এই বিষয়টার প্রতি জোর দিতে হবে, এটা আমি মনে করছি। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ বৃদ্ধি করা এবং সেজন্য কর্মসূচি সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করা, এটা আমাদের 7 নম্বর পয়েন্ট। কেন কথাগুলো বলছি? কেননা এখন বর্তমানে যে ছাত্র আন্দোলন হলো সেখানে আমরা দেখেছি শিক্ষার্থীরা ট্রাফিক সিগন্যাল সম্পূর্ণ বিষয়গুলো নিয়মকানুনভাবে মেনে চলছে, তারা সবাইকে মানাচ্ছে, বিভিন্ন জায়গায় বাজার তদারকি করছে, অনেক কারিকুলাম, অনেক অ্যাক্টিভিটি যেটা তাদের বইয়ের সিলেবাসে ছিল না, কিন্তু নিজ ইচ্ছায় নিজ আগ্রহ থাকার কারণে তারা সেগুলো করছে। কিন্তু এরকমের কিছু যেটা বেশ ভালো নৈতিক মূল্যবোধ বৃদ্ধি করতে সহযোগিতা করবে, এরকম বিষয়গুলো বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা, মাঠ পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে সেগুলো শেখানো, এবং এই জিনিসগুলো অন্তর্ভুক্ত করলে শিক্ষার্থীরা একটা ভালো মানুষ হতে পারবে এবং তাদের যে অন্যরকম একটা চিন্তা ভাবনা সেটা অনেক সময় পরিবর্তন হতে পারে। তো এই জায়গায় নৈতিক মূল্যবোধের যে টুকটাক যে বিষয়গুলো রয়েছে যেগুলো সিলেবাসে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদেরকে ভালো একটা মানুষ বানানো যেতে পারে, সেই বিষয়গুলোর প্রতিও জোর দেওয়ার জন্য আমি বলবো। নম্বর পয়েন্টে আমরা কথা বলবো শিক্ষকদের প্রাইভেট পড়ানো নিয়ে। বিশেষ করে অনেক শিক্ষক প্রাইভেট পড়ায়, স্কুলে তাদের তেমন কোনো অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায় না, কারণ তাদের অতিরিক্ত ক্লাস যেটা প্রাইভেট নামে পরিচিত সেটা কন্টিনিউ থাকে। তো এই জায়গায় শিক্ষকদের, এই সরকারও, আগের সরকারও কিন্তু শিক্ষকদের প্রাইভেট পড়ানো নিষেধ করেছে, কিন্তু সেটা মাঠ পর্যায়ে আমরা কখনোই ওরকম ভাবে দেখতে পাইনি। তো মাঠ পর্যায়ে সেটা কার্যকর করা, শিক্ষকদের বেতন বৃদ্ধি করা, শিক্ষকদের ভাতা বৃদ্ধি করা, শিক্ষকদের নিরাপত্তা বৃদ্ধি করা এবং তাদের প্রাইভেট থেকে বিমুভ করা। কারণ প্রাইভেট যদি কারো পড়াইতে হয় সেটা অন্য কেউ পড়াক বা অন্য কেউ, সে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত না এমন কেউ পড়ালে ঠিক আছে। কারণ একজন শিক্ষার্থী সে ওই টপিকটা স্কুলেও পড়ছে আবার সে গিয়ে প্রাইভেটেও পড়ছে, তো স্কুলে অবশ্যই শিক্ষক ভালো করে পড়াবে না, কারণ তার প্রাইভেটে ব্যস্ত দরকার রয়েছে। যার কারণে দেখা যায় শিক্ষার্থীরা সঠিক যে পাঠদান সেটা কখনোই পায় না। এই জায়গায় নতুন সরকারকে এইটা অনুরোধ করব, তারা যেন শিক্ষকদেরকে একটা নিয়ম নীতির মধ্যে নিয়ে আসে, তারা প্রাইভেট পড়তে পারবেন এবং সেটা মাঠ পর্যায়ে কার্যকর করতে হবে। পয়েন্টে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা একদম আগের পাবলিক পরীক্ষার যে নিয়ম রয়েছে সেটা অনুযায়ী চালু করা। বর্তমানে সেটাই রয়েছে, কিন্তু নতুন কারিকুলামে কিন্তু সেটা পরিবর্তন করা সম্ভব ছিল এবং তারা সেটা করবে বলে কিন্তু ইতিমধ্যে বই বা অনেক কিছু দিয়েছে। সেক্ষেত্রে ক্লাস 10 এসএসসি ব্যাচ ওদের যারা রয়েছে ক্লাস 9-10 এর, ওদের একটা সংক্ষিপ্ত সিলেবাসের মাধ্যমে আগের বইয়ে পরীক্ষা আয়োজন করা এবং পাবলিক পরীক্ষাগুলো স্বাভাবিক যেভাবে আগে মূল্যায়ন প্রক্রিয়া ছিল, জিপিএ এর মাধ্যমে মূল্যায়ন করা হতো, সেই বিষয়গুলো কার্যকর করে আগের পাবলিক পরীক্ষা ফিরিয়ে নিয়ে আসা, এটা খুবই গুরুত্বপূর্ণ। 10 নম্বর পয়েন্ট হচ্ছে পাবলিক পরীক্ষা অনিয়ম এবং দুর্নীতি, প্রশ্ন ফাঁস, এই বিষয়গুলো দূর করা এবং
এদের বিরুদ্ধে কঠিন শাস্তি প্রয়োগ করে। আমরা গত কয়েকদিন আগে পরীক্ষার সময় দেখেছি অনেক জায়গায় প্রশ্ন ফাঁস হয়েছে, যেখানে শিক্ষকরাই যুক্ত ছিল প্রশ্ন ফাঁসের সাথে। তো এই জায়গায় সেই প্রশ্ন ফাঁস, সেই দুর্নীতি, এই বিষয়গুলো রোধ করতে হবে এবং এমন একটা শাস্তির বিধান রাখতে হবে যাতে করে পরবর্তী শিক্ষকরা ভুলেও সেই জিনিসগুলো না ভাবে। বিশেষ করে আমরা প্রশ্ন ফাঁসের সাথে দেখেছি, আমরা নকল করতে শিক্ষকদের সহযোগিতা করতে দেখেছি, আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় এখানে পরীক্ষার যে দায়িত্বে যারা থাকে তারা পাবলিক পরীক্ষাগুলোতে অনেক ধরনের সিন্ডিকেট তৈরি করে। এখানে মূল কথা হচ্ছে একটা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা কেউ 5 বছর, কেউ 2 বছর প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যায়, সেখানে যদি কেউ সামান্য কিছু টাকার বিনিময়ে সহযোগিতা পায়, সামান্য কিছু টাকার বিনিময়ে সে বাড়তি সুবিধা পায়, তাহলে যারা এত কষ্ট করে পড়াশোনা করে যায় তাদের কিন্তু মেধার মূল্যায়নটা হলো না। তো এই জায়গায় মেধার মূল্যায়নটা হওয়ার জন্য এই এসএসসি এবং এইচএসসি সেক্টরে পাবলিক পরীক্ষা অনিয়ম দূর করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষা মন্ত্রণালয় এবং মন্ত্রী তাদেরকে বলবো যে আপনারা এই বিষয়টা গুরুত্ব আরোপ করবেন, লাগলে বিশেষ কোনো সাজার ব্যবস্থা করতে হবে এবং সাজাগুলো কার্যকর করতে হবে, যাতে করে ভুলেও কোনো শিক্ষক পরবর্তীতে এটা নিয়ে না ভাবে যে আমি নকল করতে সহযোগিতা করছি বা এগুলো করলে আমার এই ব্যবস্থাটা হবে। তো এই 10টা দাবি আমরা রাখছি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এবং মন্ত্রীর কাছে। আপনাদের যদি কোনো দাবি থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।